আজ গপ্পলেনে আপনারা শুনবেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা জটায়ুর পালক। সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম 14ই অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি অতি জনপ্রিয়। কর্নেল রহস্য লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দ মেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়াও শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের জন্য অনেক গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময়। 1994 সালে তিনি তার অলেখ মানুষ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন, যা তার সবচেয়ে প্রশংসিত কাজ হিসেবেও বিবেচিত হয়। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে ডন, ন্যাড়া ও নাদুবাবু। শুরু হচ্ছে আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের লেখা জটায়ুর পালক। সেদিন খুব মন দিয়ে একটা বই পড়ছি, পায়ে কুট করে যেন পিঁপড়ে কামড়ালো। পাল গোছে নাড়া দিয়ে ফের বইয়ের পাতায় ডুবে রইলাম। ভারী জমাটি গোয়েন্দা কাহিনী। গোয়েন্দা অফিসারকে বেঁধে ডাকাতেরা বস্তায় ভরেছে, এক্ষুনি সমুদ্রে ফেলে দেবে। কি হয় অবস্থা! উত্তেজনায় আমার গায়ে কাঁটা দিচ্ছে, মাথার চুল খাড়া হয়ে উঠেছে। ফের কুটুস করে যেন পিঁপড়ে কামড়ায়, এবার যেন গেঁয়ো পিঁপড়ে। বিরক্ত হয়ে থাপ্পড় মারতে গিয়ে দেখি শ্রীমান ডন টেবিলের তলায় বসে এই কম্মটি করছে। খপ করে তার হাতটা ধরে হেড় হেড় করে তাকে টেনে ধরে বের করলুম। তারপর গর্জে বললুম, তবে রে বাদর ছেলে, গুরুজনের সঙ্গে ইয়ার কি? অত যে ডাকলুম তুমি তো শুনতেই পেলে না। তাই বলে তুই চিমটি কাটবি হতভাগা? তোমার সঙ্গে যে আমার ভীষণ দরকার মামা। ডন মুখে চোখে কাকুতি মিনতি ফুটিয়ে বলল, সত্যি বলছি, দারুণ দরকার। ডনের দরকারে আমার সাড়া না দিয়ে উপায় নেই, কারণ তাহলে এই বইটি পড়া হয়ে আর উঠবে না। পিঁপড়ের কামড় দিয়ে তো সবে জ্বালাতনের নমুনা শুরু হয়েছে, এরপরে জানলা দিয়ে আস্তে আস্তে ইটের টুকরো পড়ার চান্সও আছে। যা বিচ্ছু ছেলে! তাই বললুম, আচ্ছা ঝটপট করে বলে ফেলো তাহলে, দেরি করো না। দেখো না আমি এখন কত ব্যস্ত। ডন তার পিঠের দিকের জামার ভেতর থেকে কি একটা যেন টেনে বার করলো। অবাক হয়ে দেখি আন্দাজ ওই ফুটখানেক লম্বা একটা সাদা কালোয় চকড়া বকড়া পালক। জানালা দিয়ে উপচে আসা শেষ বেলার রোদ্দুরে পালকটাতে ফিনফিনে সবুজ রঙও ঝিলমিলিয়ে উঠতে দেখলাম একবার। ডন বলল, বলো তো মামা, এটা কোন পাখির পালক? পালকটা ওর হাত থেকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললুম, ঠিক বুঝতে পারছি না, সারস জাতীয় কোনো পাখির পালক হয়তো। এ তুই এ কোথায় পেলি রে? ডন মুখ টিপে হাসল। বলতে পারলে না তো মামা, তুমি রামায়ণের গল্প পড়োনি? রামায়ণের সঙ্গে এটার কি সম্পর্ক? ডন ফিস ফিস করে বলল, রাবণ রাজা সীতাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন সেই যে একটা পাখি এসে রাবণ রাজার মাথায় করে দিল আর মুকুট পড়ে গেল। তখন রাবণ রাজা মারল তলোয়ারের কোপ, এক কোপে পাখিটার ডানা কেটে গেল। কি যেন নাম পাখিটার, বলো না মামা। পেটে আসছে, ঠিক মুখে আসছে না। হাসতে হাসতে বললুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জটায়ু পক্ষী, টায়ুর পালক। পক্ষী না মামা, পাখি। আচ্ছা বেশ, তাই হলো, স্বীকার করে নিলুম। নইলে কথায় কথা বাড়বে। ডানাটাও যা আজব। তো তুই কি বলতে চাস এটা সেই জটায়ুর পালক, মানে রাবণের তলোয়ারের কোপে যেটা কাটা পড়েছিল? ডন বেশ রহস্যের ভঙ্গি করে বলল, ঠিক বলেছ, সেজন্যই তো তোমার কাছে এলাম। ঠিক আছে ঠিক আছে, এখন যাও, আমি এখন খুব ব্যস্ত। তাই শুনে ডন গোঁজ হয়ে দাঁড়িয়ে বলল, ধুস ধুস, এখন আমার দরকারটা বলাই হয়নি। তুমি জিজ্ঞেস করো মামা, পালকটা আমি কোথায় পেলুম। তারপর সে আমার জিজ্ঞেস করার আগেই বলতে শুরু করলো,
তার মতে পালকটা প্রথমে পেয়েছিল হাড়ু গয়লা, ওই যার খাটাল আছে শিব মন্দিরের পিছনে। কোথায় পেল জানেন? তার একটা গরু আছে বেজায় দুষ্টু, চড়তে চড়তে নদীর ওপারে চলে গিয়েছিল। গরুটাকে খুঁজতে গিয়েই নাকি হাড়ু পালকটা পায়। এত কাণ্ড শুনে আমি বললুম, বুঝলুম, এবারে এসো তাহলে। ডন গ্রাহ্যই করল না, বলল, এই পালকটা যদি সুতো দিয়ে পিঠে বাঁধো মামা, তাহলে তুমি দিব্যি পাখির মতো উঠতে পারবে। দাও না মামা খানিকটা সুতো। জানি সুতো যেভাবে হোক তাকে জোগাড় করে দিতেই হবে, নইলে রেহাই পাবো না। কাজে উঠতে হলো। পাশের ঘরে ডনের দাদা শ্রীমান টমের ঘুড়ি লাটাই থাকে, খানিকটা সুতো ছিঁড়ে আনতেই হলো। টম এখন ক্রিকেট খেলতে গেছে, বাড়ি থাকলে কাজটা সত্যিই কঠিন হতো। ডন ঘুরে দাঁড়িয়ে বলল, পালকটা পিঠে বেঁধে দাও মামা, শক্ত করে বাঁধবে কিন্তু, নইলে যদি খুলে যায় পড়ে ছাতু হয়ে যাব। কষে বেঁধে দিলুম ওর ডান কাঁধের কাছে পালকটা। তারপর ডন বলল, এবার দেখো মামা, আমি উড়ে চললুম। রেডি, 1 2 3। সে দরজা দিয়ে বেরিয়ে গেল। তখন আমি ফের গোয়েন্দা কাহিনীর পাতায় চোখ রাখলাম। ব্যাপারটা যে শেষ পর্যন্ত এত দূর গড়াবে তা ভাবতে পারিনি। সন্ধ্যার মুখে টম ফিরে এসে যেভাবেই হোক টের পেল যে তার লাটায়ের সুতো ছেঁড়া হয়েছে। খুব লম্ফঝম্প করে সে ডনকে খুঁজে বেড়ালো। আলমারির পেছন, টেবিলের তলা, এমনকি খাটের তলা খুঁজে ডনকে পিটুনি দেওয়ার তাল করল। কিন্তু কোথায় ডন? দিদি চেঁচামেচি করেও ছেলেকে শান্ত করতে পারলেন না। শেষে ওদের বাবার নামে শাসালেন। জামাইবাবু মফস্বলে শহরের উকিল, কোর্ট থেকে ফিরে কোনো একটা ক্লাবে যান দাবা খেলতে। ফিরেন সেই রাত 9টার পরে। বেগতিক দেখে বললুম, তোর সুতো ইঁদুরেই ছিঁড়েছে। বাড়িতে কত ইঁদুর ঘুরে বেড়াচ্ছে দেখতে পাস নে? থাম, কালকেই 1 ডজন বিড়াল এনে রাখবো। টম শান্ত হয়ে পড়তে বসলো। এবার আমি ডনকে খুঁজতে থাকলুম। টমের ভয়েই ডন নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। বাড়ির চারিধারে সবজি ও ফুলের বাগান, জ্যোৎস্না ফুটেছে। বাগানে গিয়ে চাপা গলায় ডাকলুম, ডন, ডন, বেরিয়ে আয়, অল ক্লিয়ার, তোর ভয় নেই, চলে আয়, চলে আয়। কিন্তু কোনো সাড়া পেলুম না। তাহলে কি পাশের বাড়ি ওর বন্ধুর কাছে আছে? গিয়ে দেখি সেখানেও নেই। গেল কোথায় ও? কাছাকাছি আরও কয়েকটা বাড়ি খোঁজাখুঁজি করলুম, কোথাও নেই। এবার সত্যি একটু ভয়ে পেলুম। বাড়ি ফেরার মুখে নিশ্চয়ই টমের চেঁচামেচি শুনে কোথাও গা ঢাকা দিয়েছে, কিন্তু কোথায়? হঠাৎ মনে পড়ল, নাদুবাবুর ছেলে ন্যাড়ার সঙ্গে ডনকে ঘুরে বেড়াতে দেখি। নিশ্চয়ই ন্যাড়ার কাছেও আছে ওখানে। নাদুবাবুর বাড়ি নদীর ধারে খোলা মাঠের কাছে। সেখানে গিয়ে দেখি ন্যাড়া তুষো মুখে পড়তে বসেছে। নাদুবাবু গম্ভীর গলায় ওকে মুখস্থ করাচ্ছেন। কয় মধ্যাহ্ন যায় টয়ে কষ্ট, কয় মধ্যাহ্ন যায় টয়ে কষ্ট। জোরে জোরে বলো, জোরে জোরে বলো, বলো কয় মধ্যাহ্ন কয় মধ্যাহ্ন টয়ে কষ্ট, টয় কষ্ট। কয় মধ্যাহ্ন কয় মধ্যাহ্ন টয়ে কষ্ট। টয় কষ্ট। আমাকে দেখি মুখ নামিয়ে চশমা ওপর দিকে তাকিয়ে বললেন, কে? আমি জ্যাঠামশাই, ন্যাড়ার সঙ্গে একটু দরকার ছিল। ন্যাড়ার সঙ্গে? খুব অবাক হয়ে নাদু সিংহি অনেকটা হাঁ করে ফেললেন। নাড়ুর সঙ্গে তোমার কি? ঝটপট বললুম, মানে আসলে ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আর কি। খাপ্পা হয়ে সিংহি মশাই বললেন, বলো না, ওই বাজি হতচ্ছাড়া ছেলেটার কথা আমার কাছে বলতে এসো না। আজ্ঞে না জ্যাঠামশাই, আমি আপনাকে বলতে আসিনি কিছু, ন্যাড়াকে একটু জিজ্ঞেস করতে এসেছি। নাড়ু কিছু জানে না, দেখছো না ও এখন পড়তে বসেছে, ওকে ডিস্টার্ব করো না। ন্যাড়া বইয়ের পাতায় চোখ রেখে পড়া মুখস্থ করা সুরে বলে দিল, ডন জটায়ু পালক পেয়েছে।
ডন মাঠে উড়ে চলে গেল। মাঠে? মানে খেলার মাঠে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলুম। কিন্তু ও নেড়া, উড়ে চলে গেল কি বলছো? নাদুবাবু গর্জে উঠলেন। হয়েছে হয়েছে হয়েছে, আর কোনো কথা নয়। কাজ নেই, কম্ম নেই, রোজ খালি ডন 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 ডন। উড়ে যাবে না তো কি হেঁটে যাবে? বাগনের পিঠে ডানা গজিয়েছে যে, এবার চাঁদে গিয়ে বসে থাকবে দেখো। যাও যাও যাও। হন হন করে খেলার মাঠে চলে গেলুম। তারপর যত জোরে পারি গলা ছেড়ে ডাকলুম, ডন ডন ডন। আচমকা একটা গাধা বিকট চেঁচিয়ে সাড়া দিল। বিলে চমকানো ডাক, আকাশে টোল খাওয়া চকচকে উদ যেন মজা পেয়ে মুচকি হেসে হাসতে লাগলো। ঘাসে ভরা মাঠে জ্যোৎস্না ঝলমল করছিল। মাঠের শেষে নদীর ধারে পোড়া মন্দির ঘিরে একটা জঙ্গল। সেদিক থেকে ভেসে এলো প্যাঁচার কাউ কাউ চেঁচানি, অমঙ্গলের ডাক। বুক কাঁপতে লাগলো। ডনের কোনো বিপদ হয়নি তো? এই রাত বিরেতে জঙ্গলটার দিকে পা বাড়াতেও গা ছমছম করছিল। ভূত না থাকলেও ভূতের ভয়টা থাকে, কিন্তু ডন বেচারার জন্য তখন ভূতের সঙ্গে লড়াই করতেও তৈরি আছি। জঙ্গলের কাছাকাছি গিয়ে গলা ছেড়ে ফের ডাকলুম, ডন ডন। এবার প্রায় সঙ্গে সঙ্গে কান্না জড়ানো গলায় কেউ চি চি করে সাড়া দিল যেন। আরো খানিকটা এগিয়ে গিয়ে ডাকলুম, ডন তুই কোথায়? মাথার উপর থেকে করুণ সুরে ডন বলল, এই যে এখানে মামা। সর্বনাশ, তুই গাছের ডালে কেন রে? নামতে পারছি না বাবা, বাবা আমাকে নামাও। ডন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললো। রেগে মেগে ভেঙচি কেটে বললুম, নামতে পারছি না মামা, হতবাগা ছেলে। গাছে উঠতে গেলি কেন? উঠলিও যদি বা নামতে পারছিস না কেন? ডন কান্না থামিয়ে বলল, আমি কি গাছে চড়তে পারি? জটায়ু পাখির পালক আমায় এখানে উড়িয়ে নিয়ে এসেছে। হাসতে হাসতে বললুম, উড়ে উড়ে নামলি না কেন তাহলে? গাছের ডালে লেগে পালকটা তো ভেঙে গেল। ডন আবার চিকুর ছেড়ে কেঁদে উঠল। কই, লাফ দে লাফ দে, তোকে ধরে ফেলবো। না, পারবো না। চেষ্টা কর রে বাদর। রেডি, 1 2 3। ডন মরিয়া হয়ে এক লাফ দিল এবং তাকে ধরে ফেললুম। তারপর ছায়া ঢাকা জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে হঠাৎ মাথায় এলো, তাই তো ডন গাছটাতে চড়তে পারলো কেমন করে? চড়তে পারলে নামতে পারাটা কি কঠিন হতো? বরঞ্চ চড়াটাই তো কঠিন, নামাটা সোজা। আমার গা শিউরে উঠল। তাহলে কি সত্যি পালকটার কোনো আশ্চর্য ক্ষমতা আছে? মাঠে জ্যোৎস্নায় দাঁড়িয়ে পড়ে বলল, দেখি দেখি পালকটা দেখি। সত্যি পালকটা ভেঙে গেছে। পালকটা না ভাঙলে একবার আমিও নিজে পরখ করে দেখতুম, কিন্তু কি আর হবে। হাঁটতে হাঁটতে বললুম, আরে বোকা, গাছ থেকে যখন নামতে পারছিলিস নে, চেঁচিয়ে কাউকে ডাকলি না কেন? বুদ্ধি করে আমি না এলে সারা রাত্রি তোকে গাছের ডালে থাকতে হতো। ডন এবার ফিক করে হাসলো। জানো মামা, এই রামু ধোপা ওর গাধার পিঠে কাপড় চাপিয়ে নিয়ে যাচ্ছে দেখে যেই ডেকেছি, ও রামু কাকা আমায় নামিয়ে দেবে। অমনি রামু রাম 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 বলতে বলতে গাধাটাকে ডেকে নিয়ে চলে গেল। আমি সন্ধেবেলা গাছ থেকে ডেকেছি তো ভেবেছে ভূতে ডেকেছে। ডন খুব হাসতে লাগলো। কথাটা কিন্তু ঠিক। ভাগ্যিস ডন আমার ভাগ্নে এবং তাকে খুঁজতেই আমি বেরিয়েছিলাম। নইলে অন্য কাউকে ওই পোড়া মন্দিরে জঙ্গল থেকে ডাকতে শুনলে আমি বেজায় ভয় পেতুম নাকি। ডনকে সুতোর ব্যাপারে টমের কথাটা বললুম। তখন ডন বলল, মামা সুতোগুলো তাড়াতাড়ি খুলে দাও, শিগগিরই খুলে দাও। সুতোটা খুলে ফেলে দিলুম। ভাঙা পালকটা হাতে নিয়ে ফের আমার গা শিরশির করতে লাগলো। বললুম, পালকটা তাহলে সত্যিই জটায়ুর? হাড়ুর কাছে কত টাকা দিয়ে কিনেছিলি রে? ডন আবার ফিক ফিক করে হাসতে লাগলো।
জ্যোৎস্নায় ওর সাদা সরু দাঁতগুলো ছিকমিক করছিল। বললুম, হাসছিস যে? ডন জবাব দিল না, গুলতির মতো হঠাৎ বোঁ করে ছুটতে লাগলো। অদ্ভুত ছেলে তো, এমন অলৌকিক ক্ষমতা সম্পন্ন পালকটার উপর একটুও মায়া করল না দেখে অবাক লাগছিল খুব। কিন্তু হাসলো কেন অমন করে? ভাঙা পালকটা পকেটে ভরে খুব ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম। ব্যাপারটা ভাবারই মতো। শুনলেন আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা জটায়ুর পালক। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।